2004 সালের এপ্রিল মাসের এক গভীর রাত। চট্টগ্রাম বন্দরের জেটিতে তখন কোনো অস্বাভাবিক নড়াচড়া নেই বলেই মনে হচ্ছিল, কিন্তু সেই নিস্তব্ধতার আড়ালে এমন কিছু ঘটছিল যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে রহস্যময় অস্ত্রোপচারের ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে যাবে। সেই রাতে কেউ জানত না যে বন্দরের একটি গুদামঘরে লুকিয়ে রাখা হয়েছে এত বিপুল পরিমাণ অস্ত্র, যা একটি দেশের সরকারকে উৎখাত করার জন্য যথেষ্ট। কিন্তু যারা জানত তারা নীরব ছিল। কেন? সেই নীরবতার পেছনে কারা ছিল? কোন শক্তি এই নীরবতাকে জোর করে টিকিয়ে রেখেছিল? আজ আমরা সেই রাতের গল্প বলবো, যে রাতে বাংলাদেশের ভূখণ্ড থেকে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র পাল্টে দেওয়ার একটি মরিয়া চেষ্টা হয়েছিল। আর যারা সেই চেষ্টাকে আড়াল করতে চেয়েছিল, তাদের পরিচয় আজও সম্পূর্ণরূপে উন্মোচিত হয়নি। 1 এপ্রিল 2004 চট্টগ্রাম বন্দরের ইউরিয়া ফার্টিলাইজার গুদামে কাস্টমস গোয়েন্দারা রুটিন তল্লাশি চালাতে গিয়ে এমন কিছু দেখলেন যা তাদের চোখ ছানা বড়া করে দিল। ইউরিয়া সারের বস্তার আড়ালে সাজিয়ে রাখা হয়েছিল হাজার হাজার আগ্নেয়াস্ত্র, AK-47 রাইফেল, রকেট লঞ্চার, গ্রেনেড, মর্টার শেল এবং এমন সব অস্ত্র যা কোনো সাধারণ সশস্ত্র গোষ্ঠীর কাছে থাকার কথা নয়। পরবর্তী তদন্তে জানা যায়, এই চালানে ছিল প্রায় 5000 AK-47 রাইফেল, প্রায় 800টি ম্যাগাজিন, 1000-এরও বেশি গ্রেনেড, 27020 রাউন্ড গোলাবারুদ এবং রকেট লঞ্চার সহ অন্যান্য ভারী অস্ত্রশস্ত্র। এই পরিমাণ অস্ত্র একটি ছোটখাটো গেরিলা বাহিনীকে পুরোপুরি সজ্জিত করতে পারে। কিন্তু এই অস্ত্রের গন্তব্য কোথায় ছিল? কার জন্য এই অস্ত্র পাঠানো হচ্ছিল? তদন্তকারীরা যখন কার্গো জাহাজের কাগজপত্র পরীক্ষা করলেন, তখন দেখা গেল এই চালানটি পাঠানো হয়েছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফা, মানে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসামের জন্য। আলফা তখন ভারতের বিরুদ্ধে অসশস্ত্র সংগ্রাম পরিচালনা করছে, এবং এই অস্ত্র যদি তাদের হাতে পৌঁছত, তাহলে ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি এবং সমগ্র দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্য মারাত্মকভাবে বিপন্ন হতে পারত। কিন্তু এই অস্ত্র বন্দরে এলো কিভাবে? কে এই চালান আয়োজন করল? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই তথ্য কতজন জানত এবং তারা কেন নীরব ছিল? তদন্তে উঠে আসে এক ভয়াবহ সত্য। এই অস্ত্র চালান কোনো সাধারণ পাচারকারীর কাজ ছিল না। এই অভিযানের পেছনে ছিল সুনির্দিষ্ট পরিকল্পনা, উচ্চ পর্যায়ের সংযোগ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাষ্ট্রীয় কাঠামোর ভেতর থেকে সক্রিয় সহযোগিতা। তৎকালীন বিএনপি জামাত জোটের আমলে বাংলাদেশে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা হিসেবে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা DGFI ছিল অত্যন্ত ক্ষমতাশালী একটি প্রতিষ্ঠান। দেশের সামরিক গোয়েন্দারা জাতীয় নিরাপত্তার প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য পর্যবেক্ষণ করতেন। এমন একটি বিশাল অস্ত্র চালান যদি বন্দরে আসে, তাহলে কি তারা সত্যিই কিছু জানতেন না? এখানেই শুরু হয় সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নগুলো। পরবর্তী তদন্ত এবং বিচারিক প্রক্রিয়ায় যেসব তথ্য সামনে আসে, তাতে দেখা যায় চট্টগ্রাম বন্দরের কিছু উচ্চপদস্থ কর্মচারী এই চালান সম্পর্কে আগেই জানতেন, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেননি। তদন্তে আরও বেরিয়ে আসে যে এই চালান খালাসের প্রক্রিয়ায় বন্দরের ভেতর থেকে সহায়তা করা হচ্ছিল। তবে কাস্টমস গোয়েন্দা বিভাগের কিছু সৎ কর্মচারী সেই রাতে নিজেদের ঝুঁকির ফেলে তল্লাশি চালিয়ে যান। তাদের সাহসিকতাই এই ঐতিহাসিক উদ্ধার অভিযানকে সম্ভব করেছিল। কিন্তু প্রশ্ন থেকে যায়, DGFI কি সত্যি কিছু জানত না, নাকি তারা জেনেও চুপ করেছিল? বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষক এবং সাবেক সামরিক কর্মকর্তাদের বিভিন্ন সাক্ষাৎকার এবং লেখালেখিতে যা উঠে এসেছে তা অত্যন্ত উদ্বেগজনক। তৎকালীন রাজনৈতিক প্রশাসনের একটি অংশ ভারতীয় বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রতি সহানুভূতিশীল ছিল, এবং সেই সহানুভূতি রাষ্ট্রীয় নীতির একটি অঘোষিত অংশে পরিণত হয়েছিল। আলফার সঙ্গে বাংলাদেশের মাটিতে যোগাযোগ রক্ষা করার একটি নেটওয়ার্ক সক্রিয় ছিল বলে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি দীর্ঘদিন ধরেই ছিল। তবে 2004 সালের চট্টগ্রাম অস্ত্র উদ্ধারের পর সেই দাবি আর কেবল অনুমান থাকে না, বরং তা একটি বাস্তব প্রমাণ দ্বারা সমর্থিত হয়। এই ঘটনার পর ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়, তা সহজেই অনুমেয়। ভারত সরাসরি বলে এই অস্ত্র চালানটি তাদের দেশের অখণ্ডতার বিরুদ্ধে একটি গুরুতর হুমকি, এবং বাংলাদেশের ভূমি ব্যবহার করে এই ষড়যন্ত্র করা হয়েছে। এই মুহূর্তে দুই দেশের মধ্যে সীমান্ত নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্ক এক ভয়াবহ সংকটে পড়ে। কিন্তু বাংলাদেশ তখন কি করল? তৎকালীন বিএনপি সরকার প্রথম দিকে এই ঘটনাকে খুব একটা গুরুত্ব দেয়নি। তদন্ত প্রক্রিয়া ধীর চলছিল, গুরুত্বপূর্ণ সাক্ষীদের জিজ্ঞাসাবাদে টালাবাহানা চলছিল, এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় ছিল DGFI এর ভূমিকা সম্পর্কে কোনো স্বচ্ছ তদন্ত হচ্ছিল না। অনেকে সেই সময় প্রশ্ন তুলেছিলেন, এই ধরনের চালান কি বন্দরের স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে আসতে পারে? এত বড় একটি জাহাজ, এত বিপুল পরিমাণ অস্ত্র, কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য নথিপত্র, সব কিছু পেরিয়ে এই চালান কি সত্যিই কারো নজর এড়িয়ে এসেছিল?
তদন্তে পরে জানা যায় এই চালানটি অফিসিয়ালি ঘোষণা করা হয়েছিল ইউরিয়া সার হিসেবে। কাগজপত্রে যে কোম্পানির নাম ছিল সেটি একটি ভুয়া প্রতিষ্ঠান ছিল, এবং এই কাগজপত্র তৈরি করতে এবং কাস্টমস ক্লিয়ারেন্স পেতে যে ধরনের দক্ষতা এবং ভেতরের সংযোগ দরকার তা কোনো সাধারণ পাচারকারীর পক্ষে সম্ভব ছিল না। মামলার তদন্তে যারা গ্রেফতার হন তাদের মধ্যে ছিলেন চট্টগ্রামের তৎকালীন ব্যবসায়ী এনামুল হক, যিনি এই চালানের মূল সমন্বয়কারী হিসেবে চিহ্নিত হন। পরে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়, কিন্তু বিচার প্রক্রিয়া দীর্ঘদিন ঝুলে থাকে। 2014 সালে এই মামলায় রায় আসে। চট্টগ্রামের একটি বিশেষ আদালত এই মামলায় 14 জনকে মৃত্যুদণ্ড দেন এবং অনেককে যাবজ্জীবন দণ্ড দেয়া হয়। দণ্ডিতদের মধ্যে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং তৎকালীন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল রেজাকুল হায়দার চৌধুরী। এই রায় বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা, কারণ এই প্রথম একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রধানকে এই ধরনের একটি মামলায় দোষী সাব্যস্ত করা হলো। কিন্তু এই রায়ও কি সব প্রশ্নের উত্তর দিতে পারে? রায়ের পরেও অনেকে মনে করেন এই ঘটনার প্রকৃত পরিকল্পনাকারীরা কি সত্যি আদালতের কাঠগড়ায় এসেছিলেন, নাকি যারা সরাসরি অস্ত্র বহন করেছিল এবং লেনদেন করেছিল কেবল তারাই শাস্তি পেল, আর যারা এই পুরো নেটওয়ার্কের মাথা ছিল তারা অন্ধকারেই থেকে গেল? আরও একটি প্রশ্ন এখনও উত্তরহীন। এই অস্ত্রের অর্থায়ন কে করেছিল? কোনো বিদেশি শক্তি কি এই পুরো অভিযানের পেছনে ছিল? কারণ এই পরিমাণ অস্ত্র কেনার জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তা কেবল একটি দেশীয় নেটওয়ার্কের পক্ষে যোগান দেওয়া সম্ভব বলে অনেকে মনে করেন না। সেই রাতে যদি কাস্টমস গোয়েন্দারা ওই গুদামে না ঢুকতেন তাহলে কি হতো? সম্ভবত হাজার হাজার অস্ত্র আসামের পাহাড়ি অরণ্যে পৌঁছে যেত। আলফার গেরিলারা আরও শক্তিশালী হয়ে উঠত। ভারতের উত্তর পূর্বাঞ্চলে সংঘাত আরও ভয়াবহ রূপ নিত এবং সীমান্তে রক্তপাত বাড়ত। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক হয়তো এমন একটি ভাঙনের মুখে পড়ত যা থেকে বের হওয়া দশকের পর দশক লেগে যেত, এবং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার যে ভঙ্গুর ভারসাম্য কোনো রকম টিকে ছিল তা সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত। এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ পাঠ দেয়। রাষ্ট্রীয় নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি কখনো কখনো বাইরে থেকে আসে না, সেই হুমকি লুকিয়ে থাকে রাষ্ট্রের নিজের কাঠামোর ভেতরে, ক্ষমতার করিডরে, এবং যারা দেশ রক্ষার শপথ নিয়েছেন তাদের কারো কারো বিবেকের অন্ধকার কোণে। 2004 সালের চট্টগ্রাম অস্ত্র উদ্ধার কেবল একটি বড় পাচার ঠেকানোর ঘটনা নয়, এটি একটি আয়না, যে আয়নায় আমরা দেখতে পাই যে ক্ষমতা যখন নৈতিকতাহীন হয় তখন রাষ্ট্র নিজেই তার নাগরিকদের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হতে পারে। আর সবচেয়ে ভয়ের কথা হলো সেই রাতের পর 2 দশকেরও বেশি সময় কেটে গেছে, কিন্তু সেই রাতে ঠিক কী ঘটেছিল, কতজন জানত, কতজন চুপ করেছিল, এবং সেই নীরবতার বিনিময়ে কে কী পেয়েছিল তার সম্পূর্ণ সত্য আজও কুয়াশার আড়ালে ঢাকা রয়ে গেছে। ইতিহাস হয়তো একদিন সব সত্য উন্মোচন করবে, কিন্তু প্রশ্ন হলো সেই সত্য জানার আগে আমরা আবার কতবার এভাবে প্রতারিত হব।